বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও আমেরিকা কেন ইরানকে যুদ্ধে হারাতে পারছে না? যুদ্ধ শুরু করার পর 5 মাস পেরিয়ে গেলেও এখনও ব্যাকফুটে আমেরিকা। আজকের বিশ্লেষণে আমরা জানব যুক্তরাষ্ট্রের এই ব্যর্থতার কারণ। গত 25 বছরের মধ্যে 20 বছরেরও বেশি সময় ধরে 3টি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমে আফগানিস্তান, এরপর ইরাক এবং এখন ইরান। প্রতিটি সংঘাতই মধ্যপ্রাচ্য ও তার আশপাশের একই ভূ রাজনৈতিক অঞ্চলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা বারবার দাবি করেছিলেন তাদের বিপুল সামরিক শক্তি দ্রুতই এসব যুদ্ধে বিজয় নিশ্চিত করবে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে 2001 সালে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তালেবানকে ক্ষমতাচ্যুত করা হয়। 2003 সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকার উৎখাত করা সম্ভব হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রথম দিনে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাকে হত্যা করা হয় এবং দেশ জুড়ে ব্যাপক হামলা চালানো হয়। কিন্তু বারবারই দেখা গেছে বিপুল সামরিক শক্তি রাজনৈতিক সাফল্যে রূপ পায়নি এবং যুক্তরাষ্ট্র যে মৌলিক পরিবর্তন চেয়েছিল তা অর্জিত হয়নি। বর্তমানে আফগানিস্তানে আবারও ক্ষমতায় তালেবান। দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধের পর ইরাকে কিছুটা স্থিতিশীলতা এলেও দেশটি এখনো নানা সংকটে জর্জরিত। আর ইরানে ধর্মীয় নেতৃত্বাধীন সরকার বহাল রয়েছে, সংঘাতও শেষ হয়নি। জাতীয় নিরাপত্তা বিশ্লেষক এবং অল দ্য প্রেসিডেন্ট ওয়ার্স গ্রন্থের লেখক পিটার বার্গেন বলেন, যুদ্ধের শুরুতে ধ্বংসযজ্ঞ চালানো এবং শত্রুকে হত্যা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সাধারণত সফল হয়, কিন্তু যুদ্ধের সমাপ্তি টানতে এবং যুদ্ধ পরবর্তী শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে ব্যর্থ। তাদের ভাষায় যুদ্ধের পর কি হবে সেই পরিকল্পনা যুক্তরাষ্ট্র প্রায়শই করে না। লেবানন ভিত্তিক মধ্যপ্রাচ্য বিশ্লেষক পল সালেমের মতে, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের চেয়ে সামরিক শক্তির উপর বেশি নির্ভর করে, ফলে তারা দ্রুত ও তুলনামূলক কম খরচে যুদ্ধ শেষ করতে চায়। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এই বিশ্লেষক বলেন, যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেটি বাস্তবায়নে তাদের আচরণ অনেকটা পর্যটকের মতো। তার মতে এই বৈপরীত্যই ইরাক ও আফগানিস্তানকে যুদ্ধে প্রভাবিত করেছে এবং ইরানের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। সালেম বলেন, এই অঞ্চলের দেশগুলোতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, তাই কেবল শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। পিটার বার্গেনও একই ধরনের মত দিয়েছেন। তার ভাষায়, যুক্তরাষ্ট্র একটি সাম্রাজ্য হতে চেয়েছে, কিন্তু প্রকৃত অর্থে সাম্রাজ্যের দায়িত্ব নিতে চায়নি। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে অন্তহীন যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছেন। তবে আগের যুদ্ধগুলোর তুলনায় তিনি স্থলবাহিনী না পাঠিয়ে বিমান হামলার উপর নির্ভর করেছেন, ফলে মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা সীমিত রয়েছে। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতারও সীমাবদ্ধতা রয়েছে। নিজ ভূখণ্ডে যুদ্ধরত ছোট ও দুর্বল পক্ষগুলোকে নানা কৌশলে মার্কিন বাহিনীকে চাপে ফেলতে সক্ষম হয়েছে। আফগানিস্তান ও ইরাকে বিদ্রোহীরা রাস্তার পাশে পেতে রাখা বোমা ও আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে মার্কিন বাহিনীকে দীর্ঘদিন বিপর্যস্ত রেখেছিল। আর ইরান স্বল্পমূল্যের ড্রোন ব্যবহার করছে এবং যুক্তরাষ্ট্র ইরানের প্রচলিত নৌবাহিনীর বড় অংশ ধ্বংস করলে দেশটি কার্যকরভাবে হরমুজ প্রণালী অচল করে দিতে সক্ষম হয়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন ওয়াল্ট ফরেন পলিসি সাময়িকীতে লিখেছেন, যারা F-35 যুদ্ধবিমান বা যুক্তরাষ্ট্র ইসরায়েলের উন্নত সমন্বিত সামরিক অভিযানের প্রযুক্তিগত সক্ষমতায় মুগ্ধ, তারা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছেন যে আধুনিক যুদ্ধ ধীরে ধীরে স্থানীয় প্রতিরক্ষাকারীদের অনুকূলে ঝুঁকছে, এমনকি তারা আপাতদৃষ্টিতে অনেক দুর্বল হলেও।